हर हर महादेव। नमस्कार बंधुरा, आमी कुंतल भौमिक महादेवर नाम करे एक नतून यूट्यूब चैनल खुलेई फेललाम। आमी चेष्टा करब आमार भिडियोर माध्यमे विभिन्न तथ्य दिए आपनादेर साहाय्य करार एवं आपनादेर मनोरंजन करार। आसले चैनलटा खोलार पेछने कारणटा एई हलो आमी छोटो थेकेई खेलाधुला करते एवं खेलाधुला देखते प्रचंड भालोबासी। तो मने हलो एकटा यूट्यूब चैनल खुले आपनादेर साथेओ खेलाधुला निये आलोचना करा जाक। तो नतून यूट्यूब चैनल खुलेছি, बुझतेই पारছেন। भूल त्रुटि हले क्षमा करे देवें, भूलगुलो कमेंट बक्से धरिए देवें जाते परवर्ती भिडियोगुलो आरो सुंदर करे करते पारी। तो যাই হোক, স্বপ্নেও ভাবিনি যে আমার প্রথম ভিডিওটা আমারই দেশ ভারত তার ক্রিকেট টিম নিয়ে সমালোচনা করতে বসব। আপনারা সবাই জানেন ইংল্যান্ডের কাছে ভারত প্রথম টেস্টে পরাজিত হয়েছে। সেই হারের হতাশা থেকেই আজকের এই ভিডিও বানানো। তো খুবই খারাপ লাগছে, সেই খারাপ লাগা থেকেই আজকের এই ভিডিওটা বানানো। হ্যাঁ, হেরে গেলাম, এই ম্যাচটাও হেরে গেলাম। 5-5টা ভারতীয় টিমের 5-5টা সেঞ্চুরি থাকার পরেও এই ম্যাচটা আমাদের হেরে ফিরতে হলো। শেষ দিনের খেলা দেখে, ভারতীয় দলের শেষ দিনের খেলা দেখে মনে হলো, কখনোই মনে হচ্ছিল না যে ভারত ম্যাচটা জিতে ফিরতে পারে। কারণ শেষ দিনের খেলায় ভারতের সেই আগ্রাসনটাই হারিয়ে গেছিল। মাঠের মধ্যে সেই আগ্রাসনটাই নেই, জেতার যে তাগিদটা, জেদটা, সেইটাই পাওয়া গেল না শেষ দিনের খেলায়। কোন কোন জায়গায় হারলাম? মূলত 3টে কারণে। সেগুলো হয়তো সবাই জানে, কিন্তু তাও দেখা যাক, আলোচনা করা যাক কি 3টে। প্রথম 3টে কারণ, প্রধান 3টে কারণের মধ্যে প্রথমটা হলো ভারতের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের হতশ্রী পারফরমেন্স। মেন কারণ এই প্রথম টেস্ট ম্যাচটা হারার যদি প্রধান কারণ হয়, সেটা হলো লোয়ার ব্যাটিংয়ের জন্যই। করুণ নায়ার, জাদেজা, শার্দুল ঠাকুর সমৃদ্ধ লোয়ার অর্ডার ব্যাটিং, যেটা আমাদের ভারতীয় টিমের শক্তি বলে মনে হচ্ছিল, সেটাই প্রথম টেস্ট ম্যাচে বিগ জিরো। দেখে লোয়ার ব্যাটিং অর্ডার দেখে মনে হচ্ছিল এরা যেন 10 মিনিটও ক্রিজে থাকার মতো সময় এদের নেই। 10টা মিনিটও এরা থাকার মতো মনে হচ্ছিল না দেখে। তারপরে দ্বিতীয় যে কারণ, সেটা হলো ভারতের বোলিং। বুমরাকে নিয়ে কোনো কথা বলারই জায়গা নেই। বিশ্বের 1 নম্বর বোলার বুমরা একদিকে এবং টিমের বাকি 4 বোলার আর একদিকে। বুমরা তো তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে গেছে, কিন্তু দলের বাকি বোলার সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, এরা একদিক থেকে রান দিয়েই চলেছে। এইভাবে কখনোই ম্যাচ জেতা যায় না। বুমরা একদিক থেকে চেষ্টা করে যাচ্ছে, অপর দিক থেকে বাকি বোলাররা 6-এর ওপর, প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলার 6-এর ওপর টেস্টে ইকোনমি দিয়ে বল করছে। এইভাবে ম্যাচ জেতা যায় না। এরপরে আসি তৃতীয় কারণ, ভারতের ক্যাচ মিস। যেভাবে ক্যাচ ফেললো ভারত এই ম্যাচে, সারা ম্যাচে, তো এই ফিল্ডিং নিয়ে অ্যাটলিস্ট ম্যাচ জেতা যায় না। জয়সওয়ালের কথা বলবো বিশেষ করে, না স্লিপে, সার্কেলের বাইরে, যেখানেই থাকছে না কেন ক্যাচ, কতগুলো 3-4টে ক্যাচ জয়সওয়াল একাই মিস করলো। এইভাবে ম্যাচ জেতা যায় না।
স্লিপ ফিল্ডিং তো আরও ভয়ঙ্কর। যাই হোক, 3টে কারণ। তার প্রথমটা হলো ভারতের হারের প্রথম কারণ সেটা হচ্ছে লোয়ার ব্যাটিং অর্ডার, লোয়ার ব্যাটিংয়ের ব্যর্থতা। দ্বিতীয়ত বোলিং, বুমরা ছাড়া বাকি বোলারদের জঘন্য বোলিং পারফরমেন্স। 3 নম্বর কারণ ভারতের ক্যাচ মিস। তো এরপর আসি সাই সুদর্শন এবং করুণ নায়ার, যারা অনেক দিন পর, সাই সুদর্শনের প্রথম ম্যাচ, তাকে না হয় ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু করুণ নায়ার এটা কী করলেন? সেকেন্ড ইনিংসে ভারতের যখন আরও 40-50 রান, অন্তত 40-50 রান আরও দরকার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি উইকেটটা ছুঁড়ে দিয়ে চলে এলেন। তিনি তো অভিজ্ঞ, কাউন্টি ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডে, তো তার কাছ থেকে আরেকটু দায়িত্ববোধ আশা করেছিলাম। না, তিনি পারলেন না। ভারতের এই ম্যাচটা অন্তত ঋষভ পান্ত, জয়সওয়াল, KL রাহুল, গিল, বুমরা, এদের জন্য ভারতের অন্তত এই ম্যাচটা জেতা উচিত ছিল। না, হলো না। শেষ দিনের ভারতের পারফরমেন্সই ভারতকে এই ম্যাচটা থেকে পুরোপুরি হারিয়ে দিয়ে গেল। আমাদের জাদেজা এবং শার্দুল ঠাকুর, 2 অলরাউন্ডার, যাদের ব্যাটিং এবং বোলিংয়ের জন্য আমাদের টিমটা এত শক্তিশালী দেখাচ্ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দুজনে কি করলেন ভাবা যায় না। বিগ জিরো, দুজনের পারফরমেন্সই বিগ জিরো। শার্দুল ঠাকুরকে তো টিম ম্যানেজমেন্ট ব্যবহারই করতে পারলেন না, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। কি বোঝাই গেল না শার্দুল ঠাকুরকে নিয়ে ম্যানেজমেন্ট কিভাবে ব্যবহার করছিল। না তাকে বল দেওয়া যাচ্ছিল, আর ব্যাটে তো ছেড়েই দিন, এলো আর গেল। 2 অলরাউন্ডার, না ব্যাট হাতে না বল হাতে, কিছুতেই ভরসা জোগাতে পারলেন না। এবার আসি প্রসিদ্ধ কৃষ্ণের কথায়। প্রসিদ্ধ কৃষ্ণ যেভাবে রান দিয়ে গেলেন, টেস্ট ম্যাচে 6-এর ওপর ইকোনমি রেখে বল করলে কখনোই সেই ম্যাচ জেতা যায় না। হ্যাঁ, তিনি IPL-এ খুবই ভালো বল করেছেন, তার এই ইকোনমির জন্যই তাকে ওয়ানডে এবং T20 থেকেও বাদ পড়তে হয়েছে, কিন্তু সেই একই ইকোনমি টেস্টেও ধরে রাখলেন। এইভাবে ম্যাচ জেতা যায় না। আর সিরাজের কথা বলবো, সিরাজের বিরাট কোহলির সময় যে আগ্রাসনটা দেখাতেন, সেই আগ্রাসনটা তো হারিয়েই গেছে। এই সিরাজকে আমরা দেখিনি, যে রুট, ডাকেট তাদের সাথে হাসি ঠাট্টা করছেন। হয়তো কোহলির সময় থাকলে এই জিনিসগুলো সিরাজের মধ্যে পেতাম। সিরাজের সেই আগ্রাসনটাই মিস করলাম। আমরা ওই সিরাজকে চাই, এই সিরাজকে নয় যে ব্যাটসম্যানদের সাথে হাসি ঠাট্টা করবে। এই আগ্রাসনটাও কিন্তু বিশেষ করে বিদেশের মাটিতে দরকার, যেখানে একটা টিমের মনোবলকে, এই সামান্য একটু আগ্রাসন কিন্তু টিমের একটা ভাঙা মনোবলকে চাগিয়ে দিতে পারে। তো সেই আগ্রাসনটা সিরাজের থেকে মিস করলাম। তো এই রকম লোয়ার অর্ডার ব্যাটিং, বোলিং পারফরমেন্স এবং ক্যাচ মিস নিয়ে টেস্ট ম্যাচ জেতা মুশকিলই নেই, নামুমকিন। তো ভারতীয় হিসাবে আশা করব ভারত যেন পরের টেস্ট ম্যাচে জিতে আবার সিরিজ কামব্যাক করে। কিন্তু প্রশ্ন তো উঠেই গেল, গম্ভীর গিল জুটিকে নিয়ে প্রশ্ন কিন্তু অনেক উঠে গেল। গম্ভীর তো আর মাঠে নেমে খেলবেন না, তো তাকে বলে কিছু লাভ নেই, কিন্তু তিনি টিমের মধ্যে সেই মনোভাবটা ঢুকিয়ে দিতে পারলেন না। শেষ দিনে তো দেখে সেরকমই মনে হচ্ছিল যে আগ্রাসনটাই টিমের মধ্যে নেই, ম্যাচটা জেতারই ইচ্ছা নেই। আর গিলের প্রথম ক্যাপ্টেন,
প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করছে, তো চাপ তো একটা থাকবেই। কিন্তু গিলের মাঠের মধ্যে প্রেজেন্সটা সেইভাবে বোঝা যাচ্ছিল না। সত্যি বলতে কোহলি, রোহিত টিমে থাকলে, ক্যাপ্টেন্সি করলে মাঠের মধ্যে তাদের যে প্রেজেন্সটা বোঝা যেত, গিলের ক্ষেত্রে কিন্তু সেই প্রেজেন্সটা বোঝা যাচ্ছিল না। বিশেষ করে শেষ দিনে তিনি অ্যাটাকিং ফিল্ডিংয়ের জায়গায় এমনই রক্ষণাত্মক ফিল্ডিং সাজালেন, তো যেটা একদমই কাম্য ছিল না। যেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অ্যাটাক করার দরকার ছিল, সেখানে তিনি কি করলেন, তিনি রক্ষণাত্মক ফিল্ডিং সাজালেন। এটা আশা করা যায় না। তো যাই হোক, গিলের প্রথম ক্যাপ্টেন, তাকে সময় দেওয়া উচিত। প্রথম ম্যাচ ক্যাপ্টেন্সি করছেন, একটা চাপ থাকবেই। তো যাই হোক, গিলের কিন্তু টিমটাকে আরও একটু সামনে থেকে উজ্জীবিত করার দরকার ছিল, যেটা তিনি পারলেন না। যাই হোক, আরও একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে, সেটা হলো পরের টেস্টে নাকি বুমরা নাও খেলতে পারে। তো বুমরা যদি না খেলে, সেক্ষেত্রে কিন্তু ভারত প্রথম থেকেই অনেকটাই ব্যাকফুটে থেকে শুরু করবে। সেই জায়গা থেকে আমার মনে হয় ভারতের কামব্যাক করাটা খুবই কঠিন হয়ে যেতে পারে। বুমরার খেলাটা কিন্তু আমার মনে হয় খুবই দরকার ছিল, কারণ ভারত যদি পরের টেস্টটাও হেরে 2-0 পিছিয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কামব্যাক করা ভারতের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। তো দেখা যাক, এখনও কোনো অফিসিয়াল নিউজ আসেনি, কিন্তু সোর্স মারফত, নিউজ চ্যানেলগুলো মারফত শোনা যাচ্ছে যে বুমরা এই ইংল্যান্ড সিরিজে যে 5টা টেস্ট আছে তার মধ্যে 3টিতে খেলবেন, 2টোতে খেলবেন না। তো সেক্ষেত্রে হয়তো পরেরটায় সত্যি রেস্ট করতে পারেন। সেক্ষেত্রে ভারত কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যাবেন। এবার বন্ধুরা, আপনারাই বলবেন ভারতের পরবর্তী টেস্ট ম্যাচের লাইন আপ কীরকম হতে পারে এবং কি হলে ভারতের পক্ষে কামব্যাক করাটা আরও সহজ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর আমার যদি এই ভিডিওয় কিছু ত্রুটি হয়ে থাকে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং সলিউশন দেবেন কিভাবে আরও আমি ভিডিও ভালোভাবে বানাতে পারি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। শুভরাত্রি।